হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধান আছো। আমরা আজকে অনেকদিন পরে আসলে তোমাদের সামনে আসলাম মেটাফিতে ক্লাস নেওয়ার জন্য। বিভিন্ন কাজে আসলে ব্যস্ত সময় কাটতেছে, এজন্য রেগুলার ক্লাস নেওয়া হচ্ছে না। তো আজকে হচ্ছে আমরা ভেক্টর নিয়ে অ্যাডমিশনে কোশ্চেন আসতে পারে বুয়েটে কিংবা আদার্স ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে। তো সেইগুলোতে যে কোশ্চেনগুলো আসতে পারে ভেক্টর রিলেটেড, সেগুলো কিছু কোশ্চেন সলভ করবো 5-6টার মতো। তো তোমরা আশা করি আমাদের সাথেই থাকবা। আসলে ব্যাপারটা কি যে সবাই কিন্তু তোমার কোশ্চেন সলভ করতে পারে, কিন্তু কে কত বেশি তাড়াতাড়ি সলভ করতে পারে এটাই আসলে অ্যাডমিশন টেস্টে তোমার ম্যাটার করে। ঠিক আছে? তো আসো তাহলে আমরা দেরি না করে ভেক্টরের যে কোশ্চেনগুলো আছে আজকে আমরা সলভ করব। তোমরা দেখলে অবশ্যই অবশ্যই ভালো লাগবে। আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমি রিসেন্ট যে স্ট্যাটিস্টিক্স দেখতেছি চ্যানেলের, সেখানে দেখতেছি যে অলমোস্ট 20% হচ্ছে সাবস্ক্রাইবার আর আদার্স 80% হচ্ছে নন সাবস্ক্রাইবার, মানে যারা রেগুলার আমাদের ভিডিওটা দেখে। তো তোমরা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে আমাদের ভিডিওগুলো দেখতেছে, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে তোমাদের কাছে যদি এই চ্যানেলের কোনো ভিডিও ইউজফুল মনে হয়, তোমরা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, কারণ সামনে আমরা আরো বেশি বেশি ইন্টারেস্টিং টপিকের উপরে আমরা ভিডিও করব আর কি। ওকে, তাহলে আসো আমরা শুরু করি। ফার্স্ট কোশ্চেন কি ছিল? সহজ কোশ্চেন, আমরা ইজি ইজি কোশ্চেন সলভ করে তারপর হয়তো কিছু কোশ্চেন একটু টাফ কোশ্চেন সলভ করব। তো ফার্স্ট কোশ্চেনটা ছিল হচ্ছে এমন যে ধরো মডুলাস অফ এ ক্যাপ প্লাস বি ক্যাপ দিস ইকুয়ালস টু 1 হলে এ ও বি এর মধ্যবর্তী কোণ কত আর কি। ঠিক আছে, যে অ্যাঙ্গেল এ মানে এই এ ক্যাপের আর হচ্ছে বি ক্যাপের মধ্যবর্তী যে কোণ, সেই কোণটা কত। ঠিক আছে, মধ্যবর্তী কোণ, এটা আমাদের বের করতে বলছে। তো এটা তোমরা অনেকেই দেখে বুঝতে পারতেছো যে মধ্যবর্তী কোণটা কত হবে। তারপরেও যদি তোমাদের কারো যদি বুঝতে অসুবিধা থেকে থাকে, অবশ্যই অবশ্যই এখানে ফার্স্ট যে জিনিসটা বোঝাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই ক্যাপ। ক্যাপ বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি হচ্ছে একটা ইউনিট ভেক্টর। ঠিক আছে, নাথিং বাট এ ইউনিট ভেক্টর। তার মানে আমাদের এ ক্যাপের যে মান, মানে এ হচ্ছে একটা ইউনিট ভেক্টর, একক ভেক্টর, তার যে মান সেটা হচ্ছে কত বলো? 1। ওকে, তো আমরা এখানে একটু স্কয়ার করি। দেখো, আমরা যদি স্কয়ার করি তাহলে আমরা এমন পাবো যে এ ক্যাপ হোল স্কয়ার প্লাস বি ক্যাপ মডুলাস অফ বি ক্যাপের হোল স্কয়ার, এটা মডুলাস হবে, ব্র্যাকেট হবে না, সরি। ঠিক আছে, প্লাস প্লাস হচ্ছে 2 a cap dot b cap modulus of a cap b cap into cos theta this equals to হচ্ছে 1। তো এখন এইখানে তুমি সুন্দর মতো এটার ভ্যালু 1, এটার ভ্যালু 1, অন কে স্কয়ার করলে 1 আসে, অন আর অন যোগ করলে 2, 2 ওই পাশে নিয়ে গেলে কত বলো? -1। তাহলে আমাদের cos থিটার ভ্যালু যেটা আসছে a আর b এর মডুলাসের ভ্যালু 1, যেহেতু একক ভেক্টর, তার মানে আমরা বলতে পারি যে cos থিটা ইকুয়াল টু আমাদের আসবে হচ্ছে -1/2। cos থিটা ইকুয়াল টু কত আসবে বলো? cos থিটা ইকুয়াল টু আসবে হচ্ছে -1/2। তাহলে cos কতর মান -1/2 আমরা অবশ্যই অবশ্যই জানি যে থিটা ইকুয়াল টু হচ্ছে আমাদের 120 ডিগ্রি। সহজ অ্যানসার আমরা পেয়ে গেলাম। ওকে, আমরা তাহলে সেকেন্ড কোশ্চেনে চলে যাই। সেকেন্ড কোশ্চেনটা কি ছিল আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো, সেকেন্ড কোশ্চেনটা সহজ একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, সেকেন্ড কোশ্চেনটা ছিল হচ্ছে যে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? তোমরা আশা করি বোর্ডে দেখতে পাচ্ছ। ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে যখন দুটি বাহু দ্বারা নির্দেশিত ভেক্টর যথাক্রমে 2i ও -3j। দেখো, এখানে কোশ্চেনে যেটা বলছে যে তোমরা হয়তো অনেক সময় ভাবতে পারো যে আমরা ত্রিভুজের সন্নিহিত বাহু দুইটা যখন জানি তখন আমরা ফর্মুলা দিয়ে বের করি হাফ a ক্রস b দিয়ে। তো আমরা এখন সেভাবে করব না, কারণ আমরা আমাদের কনসেপ্ট যদি আমাদের ক্লিয়ার থাকে তাহলে আমাদের অ্যান্সার মাথায় বের করতে লাগবে হচ্ছে 10 সেকেন্ড। খেয়াল করো, এখানে ত্রিভুজের দুইটা বাহু বলছে হচ্ছে, একটা বলছে হচ্ছে +2i, একটা বলছে কত বলো? +2i। তাহলে আমরা এটাকে যদি x অক্ষ চিন্তা করি আর এটাকে যদি আমরা y অক্ষ চিন্তা করি, তাহলে +2i বলতে এদিকে কোনো একটা জায়গায় থাকবে 2i। ঠিক আছে, তাহলে আমাদের 2i হচ্ছে এই বরাবর যে ভেক্টরটা সেটা। ওকে, তাহলে -3j আসলে কোন দিকে? -3j হচ্ছে y অক্ষ বরাবর নিচের দিকে। তার মানে আমার এইখানে কোনো একটা জায়গায় -3j থাকবে। তার মানে একটা ত্রিভুজের বাহু হচ্ছে, এটা একটা বাহু, এটা হচ্ছে একটা বাহু। তাহলে ওই ত্রিভুজের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা কত হবে? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তোমরা ফিগারে দেখেই বলতে পারতেছো যে হাফ ইনটু 2 ইনটু 3 করলে কত আসে বলো? 3। ঠিক আছে, তার মানে এই ত্রিভুজের যে ক্ষেত্রফল সেটা হবে হচ্ছে 3 স্কয়ার ইউনিট। ক্লিয়ার? তাহলে এর জন্য কিন্তু হাফ অফ a ক্রস b করার কোনো প্রয়োজন নাই।
ঠিক আছে? আচ্ছা, ওকে। তো আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাই। তোমরা আশা করি বোর্ডে দেখতে পাচ্ছ কোশ্চেনটা, 3 নাম্বার যে কোশ্চেনটা আমাদের এখানে আছে, আমরা একটু তোমাদের সাথে সাথে পড়ার চেষ্টা করি। দেখো, কোন সামান্তরিকের একটি কর্ণ ও বাহু যথাক্রমে 4i + 5k ও i - j + k হলে তোমার সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল বের করতে বলছে। ওকে, আচ্ছা। তো সামান্তরিকের যে কর্ণ ছিল, দেখো সেই কর্ণ আমরা একটু লেখার চেষ্টা করি। আচ্ছা, আমরা এখানে সাইডে একটা সামান্তরিক আঁকি ছোট করে। হ্যাঁ, সাইডে সামান্তরিক তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো এটা হচ্ছে এ বি সি ডি। তো আমাদের যে কর্ণ দেওয়া আছে, ধরে নাও কর্ণটা হচ্ছে এসি দেওয়া আছে, এসি কর্ণটা দেওয়া আছে, ঠিক আছে? এসি কর্ণটা একটা ভেক্টর রূপ ফর্ম আকারে দেওয়া আছে। তাহলে এসি কর্ণটা কি দেওয়া আছে আমরা একটু লিখে ফেলি। দেখো, এসি কর্ণ দেওয়া আছে হচ্ছে 4i + 5j, 4i + 5j। ওকে, আচ্ছা। আর আমরা ধরে নিই যে আমাদের যে বাহু দেওয়া আছে সেই বাহু হচ্ছে এবি। তো সন্নিহিত বাহু বলছে মানে কর্ণের সাথেই লাগানো যে বাহুটা, তুমি চাইলে এডিও ধরতে পারতা, কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নাই। ওকে, আচ্ছা। তো এবি যে ভেক্টরটা দেওয়া আছে, তো সেই এবি ভেক্টরটা হচ্ছে সামান্তরিকের বাহু দেওয়া আছে। বাহু যে ভেক্টরটা সেটা কত দেওয়া আছে আমরা একটু দেখে দেখে লিখে নেই। দেখো, i - j + k, i - j + k। ওকে, সুন্দর। আমরা সবাই আশা করি জানি যে সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু যদি দেওয়া থাকে তাহলে আমরা কি করতে পারি বলো? শুধু মডুলাস অফ a × b করে আমরা কিন্তু সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে পারি। যদি ত্রিভুজ বলতো তাহলে আমরা আগে একটা হাফ লাগাইতাম। ওকে, আচ্ছা। তো আমরা কিন্তু এখানে সামান্তরিকের সন্নিহিত দুইটা বাহু জানি না, জাস্ট এবি জানি। তাহলে তুমি যদি এডি বের করতে চাও তাহলে কিভাবে বের করবা? কিংবা যদি বিসি বের করতে চাও তাহলে কিভাবে বের করবা? আচ্ছা, দেখো আমরা একটু খেয়াল করি যে এডি আর বিসি দুইটা কিন্তু সমান ভেক্টর। সামান্তরিকের বিপরীত দুইটা বাহু পরস্পর সমান ও সমান্তরাল, এটা আমরা কিন্তু সবাই জানি। হ্যাঁ, তো তুমি যদি একটু খেয়াল করো, দেখো যে এবিসি ত্রিভুজে যদি আমরা ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করি তাহলে আমরা কি বলতে পারবো যে এবি + বিসি = হচ্ছে এসি। তাহলে আমরা এসি জানি, এবি জানি, বিসি বের করতে পারবো না? অবশ্যই বিসি বের করতে পারবো। বিসি = কি হবে? দেখো, বিসি = হবে হচ্ছে তোমার এসি - এবি, যেহেতু এসি = এবি + বিসি, রাইট? ওকে, তাহলে আমরা এখান থেকে সুন্দর মতো করে কি বের করতে পারলাম? দেখো, বিসি বের করে ফেলতে পারলাম। তাহলে আমরা বিসি আমরা একটু হিসাব করে দেখো, এসি থেকে এটা মাইনাস করব, তাহলে আসতেছে হচ্ছে 3i + 6j - k। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বিসি। তাহলে আমাদের সামান্তরিকের যে ক্ষেত্রফল যেটা হবে, সেই সামান্তরিক ক্ষেত্রফলটা তাহলে কি হবে বলো? ক্ষেত্রফল = হচ্ছে তোমার জাস্ট এই মডুলাস অফ এবি × বিসি, এবি × বিসি, কিংবা মডুলাস যেহেতু শুধু মান বের করে আর কি, জাস্ট এটা তুমি ভেক্টর ক্রস গুণ করে যে ভেক্টরটা পাবা তার মান বের করলে তুমি এই কোশ্চেনের অ্যানসারটা পেয়ে যাবা। ঠিক আছে, সহজ কোশ্চেন। আমরা তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাই। 4 নাম্বার কোশ্চেনে আমাদের কি আছে আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো, এই কোশ্চেনটা দেখে হয়তো অনেকেই বলতে পারো যে একটু টাফ টাইপের। আসলে টাফ না, তোমরা ইজিলি বের করতে পারবা। তোমরা আশা করি বোর্ডে দেখতে পাচ্ছ, হ্যাঁ, 3টা ভেক্টর দেওয়া আছে, এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, সি একটা ভেক্টর। ঠিক আছে, এ আই জে কে দেওয়া আছে। তারপর তোমার বলছে যে ডি এমন একটি ভেক্টর নির্ণয় করো যা যেন তা বি ও সি এর উপর লম্ব, আর হচ্ছে ডি এর সাথে ডট গুণ করলে যেন সেটা 21 হয়। ঠিক আছে, 21 হয়। তাহলে আমরা এই কোশ্চেনটা কিভাবে করতে পারি? দেখো, আমাদের ফার্স্টে যে ভ্যালুগুলো দেওয়া আছে এ বি সি, সেটা আমরা একটু লিখে নেই। দেখো, এ দেওয়া আছে কত? এ দেওয়া আছে হচ্ছে তোমার 4i + 5j - k b = দেওয়া আছে হচ্ছে তোমার দেওয়া আছে i - 4j + 5k, i - 4j + 5k। c = একটা দেওয়া আছে, হচ্ছে তোমার 3i + j - k। এখন তোমার বলছে যে ডি এমন একটা ভেক্টর নির্ণয় করতে হবে যে ভেক্টরটা হচ্ছে তোমার কি হবে বলো? বি এবং সি এর সাথে লম্বভাবে থাকে। বি এবং সি এর সাথে যদি তার লম্বভাবে থাকতে হয় তাহলে আমরা ডি একটা ভেক্টর ধরে নেই, জাস্ট নতুন যে কোনো একটা ভেক্টর আমরা ধরে নেই ডি। ঠিক আছে, ডি হচ্ছে xi + yj + zk।
একটু খেয়াল করো, দেখো যে ডি হচ্ছে বি ও সি এর উপর লম্ব, তাহলে আমরা দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে আমরা কি বলতে পারি বলো, তাদের ডট গুণফল কি হবে, 0 হবে। তাহলে ডি এর সাথে বি এর যদি ডট গুণ করি তাহলে আমরা 0 পাবো, তার মানে আমরা লিখতে পারি যে বি ডট ডি ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে আসে হচ্ছে x এর সাথে 1 গুণ করো তাহলে হচ্ছে x, y এর সাথে -4 গুণ করো তাহলে হচ্ছে -4y প্লাস 5z ইকুয়াল টু 0। এটা আমরা এক নম্বর ইকুয়েশন পাইলাম, ইকুয়েশন নাম্বার 1। ঠিক আছে, আবার একই ভাবে d যেহেতু c এর সাথে লম্ব, তোমার কোশ্চেনেই বলে দিছে, তাহলে আমরা কি বলতে পারি বলো, d ডট c ইকুয়াল টু 0 হবে, d ডট c ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে তোমার x, সরি 3x প্লাস y মাইনাস z ইকুয়াল টু 0। এটা হচ্ছে তোমার 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, আর 3 নম্বর সমীকরণ কি হবে বলো তো? 3 নম্বর সমীকরণ তোমাকে এখানে বলে দিছে যে d ডট a ইকুয়াল টু 21। ঠিক আছে, d ডট a ইকুয়াল টু 21। তাহলে d ডট a মানে কি, তুমি এই ভেক্টরের সাথে এই ভেক্টরে ডট গুণ করবা, ডট গুণ করে তুমি কি পাচ্ছ দেখো, 4x প্লাস 5y মাইনাস z ইকুয়াল টু 0। ঠিক আছে, আচ্ছা তো আমরা এই যে তিনটা সমীকরণ পাইলাম, খেয়াল করো এই তিনটা সমীকরণ থেকে তুমি যদি জাস্ট x y z এর ভ্যালুটা বের করো, x y z সমাধান করে ক্যালকুলেটরে চাইলে সমাধান করতে পারো। তোমরা সবাই আশা করি তিনটা ভেরিয়েবলের ইকুয়েশন কিভাবে সমাধান করতে সেটা জানো, কিংবা যদি তুমি ক্যালকুলেটর ইউজ করতে না চাও কিংবা তোমাকে যদি না ইউজ করতে দেওয়া হয়, তাহলে আমরা সবাই জানি যে x বের করার ডিটারমিনেন্ট দিয়ে একটা রুল আছে, ক্রেমারস রুল, যেটা আমরা জানি dx বাই dx ইকুয়াল টু y ইকুয়াল টু dy বাই d, z ইকুয়াল টু হচ্ছে কি dz বাই d। হ্যাঁ, এভাবে করে জাস্ট এই নির্ণয়গুলো যদি তুমি জানো খুব ইজিলি বের করে ফেলতে পারবা। ঠিক আছে, ওকে। ক্যালকুলেটর আশা করি এই অঙ্ক তোমার বইতে দিলে বইতে দিতে পারে। হ্যাঁ, ক্যালকুলেটর সাইডটা করতে একটু সময় লাগবে। আচ্ছা, তাহলে আমরা লাস্ট কোশ্চেনে চলে যাই আজকে। হ্যাঁ, 5 নাম্বার কোশ্চেন, তোমরা আশা করি বোর্ডে দেখতে পাচ্ছ কোশ্চেনটা। হ্যাঁ, আসলে আমরা তাহলে একসঙ্গে একটু পড়ি কোশ্চেনটা কি আছে। a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0, a ইকুয়াল টু 3, b ইকুয়াল টু 5, c ইকুয়াল টু 7, মানে এই তিনটা ভেক্টরের যে মান, সেই মান তিনটা হচ্ছে 3, 5, 7 হলে a ও b এর মধ্যবর্তী কোণ কত বের করতে বলছে। আচ্ছা, তো দেখো এখানে তোমার কি বলছে যে ভেক্টর a প্লাস ভেক্টর b প্লাস ভেক্টর c ইকুয়াল টু যদি আমাদের 0 হয়, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে ভেক্টর a প্লাস ভেক্টর b ইকুয়াল টু হচ্ছে মাইনাস ভেক্টর c। ঠিক আছে, আচ্ছা তো এখন খেয়াল করো, আমরা যদি দুই পাশে স্কয়ার করি, এই পাশে স্কয়ার আর এই পাশে যদি স্কয়ার করি, তাহলে আমাদের যে জিনিসটা আসে সেটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা। ঠিক আছে, এই 2ab cos থিটা কিন্তু। হ্যাঁ, আর এখানে এটা আমাদের স্কয়ার করলে আমাদের কি হয়ে যাবে বলো, c স্কয়ার হয়ে যাবে। তাহলে তুমি a এর ভ্যালু, b এর ভ্যালু, c এর ভ্যালু বসায় দাও। a এর মান তোমাকে দিয়ে দিছে হচ্ছে 3, b এর মান দিয়ে দিছে 5, c এর মান দিয়ে দিছে 7। তাহলে 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 2 ইনটু 3 ইনটু 5 ইনটু cos থিটা, দিস ইকুয়ালস টু স্কয়ার করলে 7 স্কয়ার করলে কত আসে বলো, 49। আমরা পরের লাইনে লিখি, একটু হিসাব করে তুমি যদি করো তাহলে দেখবা যে 7 স্কয়ার করলে কত বলো, 49, 3 স্কয়ার করলে 9, 5 স্কয়ার করলে 25, 25 আর 9 যোগ করলে কত বলো, 34, 34 যদি এই পাশে নিয়ে মাইনাস করি 15, 15 কে তুমি যদি এই পাশে এই যে 3 ইনটু 5 ইনটু 2 করো তাহলে 30 আসবে। তার মানে cos থিটা ইকুয়াল টু আসবে হচ্ছে তোমার হাফ। cos থিটা ইকুয়াল টু কত আসবে বলো, cos থিটা ইকুয়াল টু আসবে হচ্ছে হাফ। তাহলে cos থিটা ইকুয়াল টু যদি হাফ আসে, তাহলে থিটা ইকুয়াল টু কত আসবে বলো, থিটা ইকুয়াল টু আসবে হচ্ছে তোমার 60 ডিগ্রি। তার মানে a ও b এর মধ্যবর্তী যে কোণ, সেই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। এটাই হচ্ছে তোমার অ্যানসার। তো আশা করি তোমাদের আজকের যে আমরা এখানে ভেক্টর রিলেটেড যে 5টা কোশ্চেন সলভ করলাম, তো তোমাদের এই 5টা কোশ্চেন ভালো লাগছে। আরেকটা কথা, সেটা হচ্ছে সামনে অনেকেরই মেডিকেল পরীক্ষা। আমাদের ভিতরে অনেক লোভী ভাই বোন আছে যে যারা ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নিয়ে মেডিকেলে আন্দাজে দাগায় তারপর চান্স পেয়ে যেতে চায়। হ্যাঁ, আবার চান্স না পাইলে আবার মনও খারাপ করে। তো তাদের জন্য অনেক অনেক সমবেদনা থাকলো। হ্যাঁ, মন খারাপ করে আসলে এক্সট্রা ফ্রাস্ট্রেশন নিজের সাথে অ্যাড করা যাবে না। হ্যাঁ, তুমি তো পড়তেছো হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর জন্য, তুমি তো মেডিকেলের জন্য পড়তেছো না। মেডিকেল হবে না, এটাই স্বাভাবিক। জাস্ট কনফিডেন্সের জন্য যাইতে পারো যে পরীক্ষা হলে কি হয়। হ্যাঁ, সেজন্য যাইতে পারো যারা মেডিকেলের জন্য প্রিপারেশন নাও নেই। আর যারা নিছো তাদের জন্য বেস্ট অফ লাক, ভালো করে পরীক্ষা দাও।
স্ট্রং থাকতে হবে আর কি। ওকে, আচ্ছা তাহলে ভালো থাকো সবাই। নেক্সট দিন আশা করি খুব তাড়াতাড়ি আমরা আবার একটা ক্লাস নিব আর কি অন্য চ্যাপ্টারের উপর। সে মধ্যে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধান থাকো। আল্লাহ হাফেজ।